মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন। এদিকে তেহরানের সরকারি অবকাঠামোর উপর ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান দক্ষিণ ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। এতে দিমোনা এবং আরাদ শহরে শতাধিক মানুষ আহত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরানে ধারাবাহিক হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের সরকারি অবকাঠামোর উপর ধারাবাহিক হামলা শুরু করেছে। এছাড়া তেহরান, কারাজ, ইস্পাহান এবং নাতাঞ্জ সহ ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরান বলেছে তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে যুদ্ধের এক কঠিন দিন বলে অভিহিত করেছেন। এদিকে ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরানের IRGC। তাদের সবশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ইলাত, বীরশেবা সহ কয়েকটি শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে ইরানের নৌবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। এদিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেবেন। অন্যদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানানো হয়েছে, তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি। এই তথ্য জানিয়েছে IAEA। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার মধ্য ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে এই হামলা চালানো হয়, তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে তেহরান ও ইস্পাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশেপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই। এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলার পর নাতাঞ্জ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধে প্রথম ২ সপ্তাহেই ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় $৮০ কোটি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং BBCর এক যৌথ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর প্রথম সপ্তাহেই তেহরানের হামলায় বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়। যদিও মার্কিন সম্পদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির খবর কমিয়ে প্রকাশ করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতি ব্যাপক বলে মনে হচ্ছে, তবে আরও তথ্য না পাওয়া পর্যন্ত প্রকৃত ক্ষতির হিসেব জানা সম্ভব হবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা সেন্ট্রাল কমান্ড কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ায় ভারত সহ এশিয়ার অন্য দেশগুলো আবারও ইরানি তেল কেনার পরিকল্পনা করছে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট মেটাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নেওয়ার পর আজ শনিবার ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছে। ভারতের 3টি তেল শোধনাগার সূত্র জানিয়েছে তারা ইরানি তেল কিনতে প্রস্তুত এবং এ বিষয়ে সরকারের নির্দেশনা ও পেমেন্ট পদ্ধতির মতো বিষয় নিয়ে ওয়াশিংটনের কাছ থেকে স্পষ্ট বার্তার অপেক্ষায় রয়েছে। এশিয়ার অন্য দেশ আমদানিকারকদের তুলনায় ভারতের তেলের মজুদ কম থাকে
থাকায় দেশটি এই সুযোগ কাজে লাগাতে চাইছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ভারত সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এশিয়ার অন্য দেশগুলো ইরানি তেল কেনার আইনি ও কারিগরি দিক যাচাই করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নওরোজের শুভেচ্ছা বার্তায় একথা জানান পুতিন। বার্তায় পুতিন বলেন, কঠিন এই সময় মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। তবে পুতিন বন্ধুত্বের বার্তা দিলেও বাস্তবে রাশিয়া ইরানকে কতটা সাহায্য করছে তা নিয়ে শঙ্কায় রয়েছে অনেক ইরানিদের মাঝে। কারণ কিছুটা ইরানি সূত্রের দাবি, 1979 সালের বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে গেলেও মস্কোর পক্ষ থেকে আসলে সাহায্য খুব একটা পাওয়া যাচ্ছে না। রাশিয়া মনে করে ইরান ও ইসরায়েলের এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর গহ্বরে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির সংকট তৈরি হয়েছে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা প্রত্যক্ষ সুবিধা পাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক পতনে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। আলী লারিজানি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যার ঘটনাকে ইসরায়েল তাদের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার এক বিশাল বিজয় হিসেবে উদযাপন করলেও এই নিধন কৌশল দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ইসরায়েলি বিশ্লেষকদের মধ্যেই গভীর সংশয় রয়েছে। শারমিন স্বপ্নার রিপোর্ট। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কমান্ডাররা। এরপর থেকেই যৌথ হামলায় একের পর এক নিহত হচ্ছে ইরানের শীর্ষ নেতারা। বিশ্লেষকদের মতে ইসরায়েল পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের হত্যা করে ইরানকে দুর্বল করতে চায়। তাদের ধারণা, এতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দুর্বল হবে এবং জনগণের মধ্যে বিদ্রোহের সুযোগ তৈরি হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, এ ধরনের ধারাবাহিক আঘাত ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ করে দিবে। তবে লারিজানির হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে, ইসরায়েল কি কৌশলগতভাবে এই হত্যাকাণ্ড চালাচ্ছে নাকি সুযোগ পেলেই তা করছে। অনেক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এই কৌশল উল্টো ফলও বয়ে আনতে পারে। আবার কিছু বিশ্লেষকের মতে এই কৌশল ইরানকে এতটাই দুর্বল করতে পারে যে তারা পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে সমঝোতায় আসতে বাধ্য হতে পারে। তবে অন্য বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাদের হত্যা উল্টো কট্টরপন্থীদের শক্তিশালী করতে পারে। লারিজানিকে তুলনামূলক বাস্তববাদী নেতা হিসেবে দেখা হতো, তার জায়গায় আরও কট্টর নেতারা ক্ষমতায় এলে সংঘাত আরও বাড়তে পারে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান বলেন, ইরানের নেতৃত্বের বেঞ্চ অনেক দীর্ঘ। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি স্থলাভিষিক্ত হওয়া প্রমাণ করে যে কেবল মাথা কেটে একটি আদর্শিক সরকারকে উপড়ে ফেলা সম্ভব না। হামাস ও হিজবুল্লাহর উদাহরণ টেনে তিনি বলেন, শীর্ষ নেতারা মারা গেলেও সংগঠনগুলো এখনও টিকে আছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান অমি আয়লনের মতে, এ ধরনের হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে চরম অরাজকতা সৃষ্টি করতে পারে। এছাড়া নেতানিয়াহুর গণ অভ্যুত্থানের স্বপ্ন বিভ্রান্তিকর হতে পারে, কারণ ইরানের বর্তমান শাসনের উপর লাখ লাখ মানুষ নির্ভরশীল, যারা নিজেদের অস্তিত্ব রক্ষায় শেষ পর্যন্ত রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাবে। শারমিন স্বপ্না, ৭১। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে 22টি দেশ। জলপথটিতে ইরানি অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনও সামিল হয়েছে এই উদ্যোগে। তবে জোটের বেশিরভাগ দেশই ইউরোপের। 22টি দেশের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এই রুটে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত দেশগুলো। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য না দিলে রাশিয়াও ইরানকে গোয়েন্দা তথ্য দেবে না, এমন প্রস্তাব দিয়েছে রাশিয়া। আর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন, এমন খবর প্রকাশ করেছে পলিটিকো।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংবাদ মাধ্যম লিখেছে, ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করলেও বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলোতে নতুন অস্বস্তি তৈরি হয়েছে। গেল সপ্তাহে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, চলমান ইরান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে। এমন খবর সামনে আসার পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসেন রুশ ও মার্কিন কূটনীতিকরা। ওই বৈঠকে মস্কো বলেন, ওয়াশিংটন যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দেয় তাহলে তারাও আর তেহরানকে গোয়েন্দা তথ্য দেবে না। পরে একে ভুয়া খবর বলেছেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় ধ্বংস হয়েছে একাধিক বেসামরিক ভবন। শনিবার সকালে চালানো এই হামলায় নিহত হয়েছেন এক দম্পতি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের নাম দিমিত্রি এবং ইয়ানা। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় তাদের দুই কন্যা। তাদের বয়স 11 ও 15 বছর। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার কাজে অংশ নেন প্রতিবেশীরা। এদিকে আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ এক টেলিগ্রাম বার্তায় বলেন, সাপ্তাহিক ছুটির সকালটি এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। তিনি এটিকে বেসামরিক নাগরিকদের ওপর পরিকল্পিত হামলার আরও একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন। রুশ ইউক্রেন যুদ্ধের চলমান সংঘাতে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ঈদ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে রয়েছে নিষেধাজ্ঞা। কুয়েতের পর্যটন স্থানগুলোতে ব্যাপক লোক সমাগম না হলেও সতর্কতা ও বিধি নিষেধ মেনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রবাসীদের। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সতর্কতা ও বিধিনিষেধ মেনে ঈদের ছুটিতে পরিচিত বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঈদের আনন্দ শুভেচ্ছা বিনিময় করতে মালিয়া, মেরিনা বিচ, শার্ক টাওয়ারে স্বল্প পরিসরে দেখা যায় প্রবাসীদের। ঈদের দিন সকালবেলা নামাজ শেষ করে কিছু পাক করে খাওয়া দাওয়া করে মা বাবার উপরে সময় দিয়ে সারাদিন ঘুম, তারপর বিকাল টাইম হইলে ঘোরাঘুরি। আজকে ঈদ উপলক্ষে আমরা কর্মব্যস্ততার কারণে হয়তো সব সময় তেমন ভাবে ঘোরাফেরা করতে পারি না, তো আজকে আসলাম সবাই মিলে বিচে ঘোরার জন্য। বিধিনিষেধের ফলে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব। এভাবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে থাকলে কাজকর্ম হারানোর শঙ্কায় এইবারের বেশিরভাগ প্রবাসীদের ঈদ আনন্দে ভাটা পড়েছে। দেশে যাওয়ার জন্য টিকিট কিনছিলাম, কিন্তু দেশে যাওয়া হয় নাই। আমরা প্রবাসী যারা আটকে আছি তাদের আমাদের সরকারের কাছে একটা আবেদন, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা যেন করে সরকার। মন খারাপ, কি করবো, এই জন্য ঘোরার জন্য একটু মনটা ভালো করার জন্য ঘুরতে আসলাম আর কি। ঈদে আর কি ঘুরতে আসলাম আমরা এই জায়গায়। দেশে তো যাওয়া হইলো না, দেশে যাওয়া যে প্রকার ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য সালমিয়া উৎসুকে ঘুরতে আসলাম। পরিবারের সাথে ঈদ করতে টিকিট করা প্রবাসীরা আছেন ফ্লাইট চালুর অপেক্ষায়। বিশেষ ফ্লাইট চালুর দাবি জানান অনেকে। চৈতি সরোয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে সাধারণত চোখে পড়ে শুধু ধুলা আর পাথর, কিন্তু এবার সেই বিরানভূমি রূপ নিয়েছে রঙিন ফুলের সমারোহে। এক বিরাল সুপার ব্লুমে হাজার হাজার বুনো ফুল ঢেকে গেছে পুরো এলাকা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মরুভূমির বুক জুড়ে যেন হলুদ আর বেগুনির রঙিন কার্পেট। যেখানে সাধারণত থাকে শুকনো মাটি, সেখানে এখন ফুটেছে হাজারো বুনো ফুল। ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম জায়গা, সেই জায়গাতেই দেখা মিলছে এই অবিশ্বাস্য দৃশ্যের। এই দৃশ্যটা অবিশ্বাস্য রকমের সুন্দর। বুনো ফুলগুলো এতটাই কোমল। আমি পেশায় একজন ফুল ব্যবসায়ী, তাই আমি ছবি তুলছি যাতে আমার ফুল ব্যবসায়ী বন্ধুদেরও পাঠাতে পারি। আবহাওয়াটাও আমাদের জন্য একদম উপযুক্ত। এ ধরনের ফুল ফোটা খুব ঘন ঘন হয় না, প্রায় 10 থেকে 15 বছরে একবার দেখা যায়। তাই সুযোগ পেলেই এটি উপভোগ করে নেওয়া উচিত। পার্ক কর্তৃপক্ষ বলছে, গত বছরের শেষ দিকে অস্বাভাবিক বৃষ্টিপাতই এই সুপার ব্লুমের মূল কারণ। এখানকার দৃশ্য অন্য যে কোনো মরুভূমির চেয়ে আলাদা। মৃত মনে হওয়া জায়গা থেকেও জীবনের উত্থান দেখা যায়। এই বিরল দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও। সবাই বন্দি করতে চাইছেন এই ক্ষণস্থায়ী সৌন্দর্য। নভেম্বরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যা পুরো বছরের গড় বৃষ্টিপাতের কাছাকাছি। এটাই এই ফুল ফোটার পরিবেশ তৈরি করেছে। মরুভূমির গাছপালা টিকে থাকার জন্য বিশেষ কৌশল অবলম্বন করে। শীতকালে ছোট অবস্থায় বেড়ে ওঠে আর অনুকূল
পরিবেশ পেলেই হঠাৎ ফুলে ভরে যায় চারপাশ। আমি প্রায় 1 বছর আগে পরিবার নিয়ে স্প্রিং ব্রেকে এখানে এসেছিলাম। তখন এখানে কোনো ফুলই ছিল না, কিন্তু এখন জায়গাটা একেবারে অসাধারণ সুন্দর লাগছে। আমি সত্যি ভাবিনি এখানে কিছু জন্মাতে পারে, কিন্তু এটা সত্যি খুব সুন্দর। মরুভূমির কঠিন পরিবেশেও যে জীবন নতুন করে জেগে উঠতে পারে, এই সুপার ব্লুম যেন তারই প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন এমন দৃশ্য খুব অল্প সময়ের জন্যই থাকে, তাই সুযোগ থাকতেই উপভোগ করতে ছুটছেন মানুষ। প্রকৃতির এই বিরল রূপ আবার কবে দেখা যাবে তা অনিশ্চিত, তবে আপাতত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক রঙিন ফুলের স্বর্গে পরিণত হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর দেখতে আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, ৭১-এর সাথে থাকুন।